তো ভবানীপুরে আমাকে একটু স্পেশাল নজর রাখতে হচ্ছে। এটা আঞ্চলিক পার্টি, কুয়ার ব্যাং, এঁদো পুকুর, গরুর গাড়ির হেডলাইট। ইনি ভারত হিলাবেন, নিজেই হিলছেন। এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15-র সময়। ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রাপাটি ছাড়া সম্ভব না। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারে। সব রাজনৈতিক দলই এসআইআর কর্মশালা, তাদের বিএলএ-2দের সঙ্গে বসা আলোচনা করা, এটা হচ্ছে। তা ভবানীপুরের বিএলএ-2 যারা বিজেপির আছে, আপনাদের তো কেউ বা কারা লিখেছেন যে এসআইআর নাকি বিএলএ-2 বিজেপির এখানে নেই। ঠিক আছে, আপনারা যা লিখছেন লিখুন। ভবানীপুরটা বিজেপির জায়গা। 2014 সালে যখন বিজেপি রাজ্যে মাত্র 19% লিড নিচ্ছে, 19% ভোট পাচ্ছে, তখনও এই সিটে লিড ছিল। গত লোকসভা তো 8টার মধ্যে 5টা ওয়ার্ডে লিড আছে। এটা সব বিধানসভায় হচ্ছে, ভবানীপুরে বলে আলাদা কথা নয়। তো ভবানীপুরে আমাকে একটু স্পেশাল নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া লিখছে না। সম্প্রতি একটা মিটিং, কারণ আপনারা জানেন গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল, সেই তকমা তারা হারিয়েছে। যে রিকুইজিট নাম্বার অফ ভোট শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে, তারা হারিয়েছে। দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময়, একটা তৃণমূল আর একটা সিপিআই। এখন এই দুটো পার্টি স্টেট পার্টি। পরবর্তীকালে আপও ন্যাশনাল পার্টি এখন আর নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না। এটা আঞ্চলিক পার্টি, কুয়ার ব্যাং, এঁদো পুকুর, গরুর গাড়ির হেডলাইট। ইনি ভারত হিলাবেন, নিজেই হিলছেন। যাব না। প্রথম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত, লোকায়ুক্তটা কাদের জন্য? লোকায়ুক্তটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটেড। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নির্বাচিত বিধায়ক, তারা চার্জশিটেড বিভিন্ন মামলাতে। চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয়। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায়, তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে। এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন, হিউম্যান রাইটসে কাকে কাকে পাঠিয়েছে জানেন। অতএব এই সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15-র সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। আর 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, ক্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার, বিধানসভা
সম্মতি জানাবে। শুভেন্দুদা, খড়গপুর গ্রামীণ এলাকায় শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তৃণমূল কর্মী তিনি, বলা হচ্ছে এসআইয়ের আবহে নাকি তার মৃত্যু হয়েছে। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এ যাত্রাপাটি ছাড়া সম্ভব না। পেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে নেহি দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 BLA2 দিয়েছেন কেন? একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও এইআরও ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন, ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরো 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। ডায়মন্ড হারবারের এসপি কে পূর্ব মেদিনীপুরে বদলি করা হলো, ইঙ্গিত পূর্ব কিছু? ডায়মন্ড হারবারের এসপি কে? কে এসপিটা কে? ডায়মন্ড হারবার আধিকারিককে বদলি করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসপি কে? কি নাম বলে দিচ্ছি একটা মিনিট। না না, আমি কালকে যে অর্ডারটা তো কেউ কেউ পাঠিয়েছিল, আমি তো ওগুলো অত ইন্টারেস্টেড নই, কারণ পুলিশ নির্ভর রাজনীতি তো করি না। অতএব মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন, এই সৌম্যদীপ ছোড়াটাকে বাঁকুড়া পাঠিয়ে নিয়ে গেছে, এদেরকে দিয়ে তো অনেক কাণ্ড করছেন। কিন্তু তাতেও 46% ভোট বিজেপি পেয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভা লিড নিয়েছে। ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, তাম্রলিপ্ত সরকার হয়েছিল। বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন, চটি পরা পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ, সবাই একসঙ্গে গেছিল। নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা, রমেশ বাবু। ইতিহাস জানেন না, সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ শেঠকে খুশি করতে। 5 জন আইসি পাঠানো হয়েছিল, অশোক মিশ্রকে, অরিজিৎ বাবুকে, এরকম বাছাই করা। তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা, অমলবাবুরা, বিনয় কোঙাররা, তারা বেছে দিয়েছিলেন, নিরুপম সেনরা। সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি। আপনারা ইতিহাস জানেন না, 1.5 বছরে 7টা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু, সিপিএম এর চাপে। বুদ্ধবাবু লোক ভালো ছিলেন, সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল। কে কে? জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৌদ্ধ, জয়রাম রমেশ, এইরকম 7 জনকে দিয়েছিলেন 15 মাসে।
তারপরেও অতীত করে দিয়েছি। 2019 আমি বিজেপিতে জয়েন করিনি, বিজেপি ওই জেলায় পেয়েছিল 37% ভোট। আমি জয়েন করার পরে 21-এর ভোটে তৃণমূল পেল 43%, বিজেপি পেল 44%, 7টা এমএলএ জিতল। 24-এর নির্বাচনে বিজেপি পেল 46%, 2টো এমপি জিতলো। অভিজিৎ বাবু 80,000-এর কাছাকাছি, সৌমেন্দু 50,000-এর কাছাকাছি। 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। লিখে রাখুন আমার নাম করে, 16টাই পদ্মফুল পাবে। 51% ভোট আমার টার্গেট। 37টা 44 করেছি মাত্র 2 বছরে, 44টাকে 46 করেছি মাত্র 3 বছরে, আর 2 বছরে মানে 24-এর পরে 51% ভোট দিয়ে বিজেপির 16টা সিট জিতাবো। আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ 46% ভোট নিয়ে বিজেপি সরকার করবে। অতএব বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে, 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ টুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা। এটা নেই, সংবিধান শেষ কথা বলে। যেদিন 2টো পার্লামেন্ট পাস করে দিয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে, ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেদিনই আইন কার্যকর হয়ে গেছে। অতএব এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরবো, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে হিলিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি, এখন মমতা ব্যানার্জি হিলিয়ে দিবে বলছে, তিনি স্তব্ধ করে দেবেন, একই আর কি, ওই সমার্থক শব্দ, সিনোনিমাস। তা বলেছিলেন এখন একটু লেকচার দিন, আমরা চাই, শুনতে চাই। আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে, তাদের ক্ষতিপূরণ দিন, গলায় গামছা দিয়ে ক্ষমা চান। মমতা ব্যানার্জি 3 আর 4 মালদা মুর্শিদাবাদে যাচ্ছে, ক্ষমা চেয়ে আসুন, গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন, তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী। আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নয়, সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে করতে বলা হচ্ছে পোর্টালে। কি উদ্দেশ্যে এবং ওয়াকফ আইন মেনে নিল? উদ্দেশ্য কিছু না, দেশে তো সংবিধান শেষ কথা বলে, আমি তো শেষ কথা বলতে পারি না, রাজনৈতিক দল শেষ কথা বলতে পারে না। সংসদের 2টো সদনে পাস হওয়ার পরে, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়ে যাওয়ার পরে, আইন তৈরি হয়ে যাওয়ার পরে, সে আইন মানতে প্রত্যেকটা
নাগরিক সরকার বাধ্য, সেটাই হয়েছে। আজকে প্রশ্ন করব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বা অন্যান্য তোহা সিদ্দিকী সহ অন্যান্য যারা মুসলিম নেতাদের, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, তাদেরকে প্রশ্ন করব যারা বলেছিলেন মমতা ব্যানার্জি আছে, আমাদের কোনো চিন্তা নেই। রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার সভা থেকে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা যে ভাষাতে বলেছিলেন, আবু তাহেররা যে কথা বলেছিলেন, আজকে তাদেরকে প্রশ্ন গিয়ে করুন। তারা তো বলেছিলেন, এবং মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় যে বিশেষ প্রস্তাব এনেছিলেন এবং আমাকে সাসপেন্ড করে বাইরে রেখেছিলেন যাতে আমি বলতে না পারি, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের উপর যে নিন্দাসূচক বা বিরোধিতা সূচক প্রস্তাব, সেই প্রস্তাবে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হবে না। আজকে কি এমন ঘটল কার্যকর হল? মোথাবাড়ির যে হিন্দু দোকানদারদের সর্বস্ব গেল, ধুলিয়ান শামশেরগঞ্জে যে হিন্দু পলায়ন হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসের যে খুন হলো, ধুলিয়ান শামশেরগঞ্জে 10টা হিন্দু গ্রামে 1200 বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, গণলুট হলো, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হলো, এর দায়িত্ব কে নেবে? এর খেসারত কে দেবে? আমি আজকে যারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনাদের আন্দোলন করতে বলেছিলেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আন্দোলনটা ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে কার্যকর করলেন। তাহলে কি আপনাদের আন্দোলনটা ছিল হিন্দুদের বিরুদ্ধে? আজকে এই প্রশ্ন পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিক করবে। মালদার কালিয়াচকে জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এর মধ্যে দেখা গেল পঞ্চায়েত সদস্য তিনি সালিশি সভা ডাকলেন, সেখানে বিচার হলো আরেক তৃণমূল কর্মী, গুরুতর আহত আরো 6 তৃণমূল কর্মী এবং সেখানে পিটিয়ে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে, এমনটা অভিযোগ উঠে আসছে। বুথ সভাপতির ছেলেকে অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যাচ্ছে, এরকম ভিডিও ভাইরাল হচ্ছে। এই যে দিকে দিকে এটা কালিয়াচকের যে যদুপুর সহ কালিয়াচকের যে বড় একটা এলাকা, এসব জায়গায় ক্যাঙ্গারু কোর্ট চলে। যেমন এখানে বেলঘরিয়াতে জয়ন্ত চালিয়েছিল, অথবা আপনার উত্তর দিনাজপুরের চোপড়াতে আপনারা দেখেছেন ক্যাঙ্গারু কোর্ট, বর্ধমানেও এক কাউন্সিলরকে দেখেছেন। ওই কালিয়াচক 1 নম্বর ব্লক এলাকা, যেটা সুজাপুর বিধানসভার মধ্যে পড়ে, সেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু নেই, একটা সমান্তরাল মাফিয়া গুন্ডাদের রাজত্ব চলে এবং এদের ভোটের বিনিময়ে তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ সাহায্য করে। এদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই ভোট লুট করা আর বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ঢোকানো এবং ওই এলাকাতে জাল নোট থেকে হেরোইন থেকে শুরু করে, আফিং চাষ থেকে শুরু করে, গাঁজা চাষ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম অবৈধ কাজ নেই যেটা ওই এলাকার একটা বড় অংশে মাফিয়া গুন্ডারা করে। তাই শান্তিপ্রিয় জনগণকে খেসারত দিতে হচ্ছে। মাঝে মাঝেই মৃত্যু ঘটে। তৃণমূলের ছোট থেকে বড় অনেক নেতার কোমরে জামা তুললে দেখবেন 9mm পিস্তল সেখানে আছে। পুলিশ জেনেও এদেরকে কিছু করে না, কারণ এদের মাথায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে। খড়গ্রামে বিএলওর মৃত্যু, ইউপিতেও বিএলওর মৃত্যু দেখালেন, শতাব্দী সম্পূর্ণ মিথ্যা।